নমস্কার। আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 1888 সালের 18 এপ্রিল ও প্রয়াণ 1963 সালের 18 এপ্রিল। তিনি বিখ্যাত মূলত তার রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প আমার কাহিনী প্রকাশিত হয়। তার সৃষ্ট বিখ্যাত দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল যখের ধন, আবার যখের ধন, জয়ন্তর কীর্তি, পদ্মরাগ বৌদ্ধ ইত্যাদি। শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন শয়তান। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেসব ঘটনা বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল। তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছা হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলেও দুঃখিত হব না। সরকারি কাজে আমি তখন হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষকে বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। বারে বারে দেশি বিলাতি বহু শিকারীর গুলি হজম করে সে বেঁচে আছে। লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে দেখেছে। তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে, এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে সে বসে মেয়ে মানুষের মতো আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে বনের ভিতর ঢুকত, সে আর ফিরে আসত না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার ল্যাজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই ল্যাজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল। কিন্তু লোকের বিশ্বাস, শয়তানের এই লাঙ্গলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের ল্যাজ নেই, তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষকে বাঘেরা প্রায় ভারী চালাক হয়। বড় বড় শিকারীও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায়। বৃক্ষ বিশেষে আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, এমন গল্পও শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভিন্ন আর কেউ এইসব গল্পে বিশ্বাস করবে না। শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেলুম। বন্ধু হরিশের সঙ্গে একদিন সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছি। আমাদের পিছনে পিছনে আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি, আর বাঘের মতো আমার শখের কুকুর টাইগার। বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ। আর তার ল্যাজ নেই। পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল, পর মুহূর্তে আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়লাম। শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে শয়তানকে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজনও মনের খুশিতে যেই যেই নাচ শুরু করে দিলে।
আশেপাশের গায়ে সে খবর তখনই ছড়িয়ে পড়ল। দলে দলে লোক শয়তানকে দেখতে এলো। অনেকে তার মৃতদেহের উপর কিলচর লাথি বৃষ্টি করে মনের ঝাল ছেড়ে নিলে। অনেক কষ্টে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসায় রওনা হলো। খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যর মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো, ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মেঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘে আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলো পাগলের মতো মাটির উপর বারবার মাথা করবার চেষ্টা করতে লাগলো। আর যেন কার বিপুল ফুৎকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। খানিক তফাতেই একখানা পুরনো বাংলো ছিল। আমরা তাড়াতাড়ি তার ভিতরে আশ্রয় নিল। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে করে। বুঝলুম আজ আর বাড়ি ফেরা হবে না, কারণ এখান থেকে আমার বাসা অন্তত 5 মাইল তফাতে। মাঝে আবার নদী আছে। সেই পাহাড়ে নদী বৃষ্টি ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কুলিরাও চলে যেতে চাইলে বকশিসের লোভও গ্রাহ্য করলে না। তারা দুটো কারণ দেখালে। বাবু, এ শয়তানের মৃতদেহের সঙ্গে আমরা রাত্রি বাস করতে পারবো না। হ্যাঁ 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 বাবু। আর বাবু, আমরা যে বাংলোতে দাঁড়িয়ে আছি, এই বাংলোটায় আগে একটা নাকি সাহেব থাকতো, তাকে আবার নাকি কে খুন করে দিয়েছিল। সেই থেকেই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না। এই বলে সে বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। কাদু রে, কাদু পালা পালা পালা, কোথাও দাঁড়াস নি রে বাবা, পালা পালা পালা। শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হয়। সঙ্গে লণ্ঠন এনেছিলুম, তাই জ্বালালুম। ব্যাগের ভিতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াবা জেলি ছিল। তার দ্বারাই আমার, হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানার প্রকাণ্ড দেয়ালে দেয়ালে উই পোকাদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা। মেঝেতে পুরু ধুলের প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ, বাঘের, ভাল্লুকের, শেয়াল কুকুরের। এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হলো। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললাম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাতে দেখছি ঘুমের দফা রফা হয়ে গেল। শয়তান আর হরিণের মৃতদেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলুম। আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকের ওপর। বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধারে। বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ। টাইগার এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করলে না। ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করলে, তারপর উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো, যেন সে কোনো অদৃশ্য বিভীষিকার সন্ধান পেয়েছে। টাইগার সাহসী কুকুর, বাঘ দেখলেও জড়ায় না, কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্থির হয়ে উঠল। পেটের তলায় ল্যাজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ল। আবার উঠে কান খাড়া করে যেন কার পদশব্দ শুনে। আমি তাকে ডাকলাম, টাইগার, এই টাইগার, কিরে, এই টাইগার, কিরে। সে কিছুতেই কাছে এলো না। থেকে থেকে চমকে ওঠে আর হাঁপায়। হরিশ আশ্চর্য হয়ে বলল, আরে টাইগার আবার এমন করছে কেন? কি দেখলো আবার? আমারও মনে ওই একই প্রশ্ন।
চারিদিকে তাকিয়েও সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। বলেছি মস্ত ঘর। আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি। হঠাৎ মনে হলো দেয়ালের উপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। হরিশের একখানা হাত চেপে ধরে বললুম, দেখো। টাইগার ঊর্ধ্বমুখে অস্বাভাবিক তীক্ষ্ণ শিয়ালের মতো স্বরে কাঁপতে লাগলো। হরিশ বললে, কি কি দেখবো? ছায়াটা ওই যে দেয়ালের উপর দুলছে। কোথায়? আরে তুমিও পাগল হলে নাকি? ওখানে তো কিছুই নেই। চোখ রোগড়ে চেয়ে আমিও আর কিছু দেখতে পেলুম না। নিজের ভ্রম বুঝতে পেরে লজ্জার চুপ করে রইলুম। বাইরের বনের ভিতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগলো। হয়তো শয়তানের বউ বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে ডেকে বেড়াচ্ছে। গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে। রোমাঞ্চিত দেহে আমি হরিশের কাছ ঘেঁষে সরে বসলুম। আমার মুখের ভাব দেখে হরিশ বললে, আবার কি হলো? কে আমার কানে কানে কথা কইলে? সুরেন, তোমার বোধহয় মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি যে এমন ভীতু তো আমি জানতাম না। তার ধিক্কার শুনে মনটাকে আবার শক্ত করে চাঙ্গা করে তোলবার চেষ্টা করলুম, কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আজ থামতে চাইলে না। খালি মনে হয় আমার চারপাশ দিয়ে সেই সব পা চলে বেড়াচ্ছে, যেই সব পা চললে শব্দ হয় না। আমার চারিপাশে সব অদৃশ্য চোখ। আমরা তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে। উফ, কি অস্বস্তি! ওদের চোখ এরাই কেমন করে? বললুম, হরিশ, এই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ি, চলো। এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। হরিশ বললে, কুলিদের বাজে কথা তোমার মনের উপরে কাজ পড়েছে। তুমি শান্ত হও, শান্ত হও। এরকম পুরো বাড়িতে এলে অকারণেই এরকম একটু গা ছমছম করে, কিন্তু ও কিছু না, ওসব বাদ দাও। কিন্তু টাইগার ওরকম কাতরাচ্ছে কেন? সে তো কুলিদের কোনো কথা বোঝেনি। ওহো, টাইগার হচ্ছে অবোধ জন্তু, মিছিমিছি ভয় পেয়েছে। আরে সে ভয় পেয়েছে বলে কি তুমিও ভয় পাবে নাকি? আরে তুমি তো মানুষ। এবারে সত্যি সত্যি ঘরের বাইরেরকার দালানে দ্রুত পদশব্দ হলো। শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল। হরিশ বললে, কোনো জন্তুর পায়ের শব্দ। আমার মনে হলো কোনো জন্তুর পায়ের শব্দ নয়। জীবনে আমার মনের ভিতরে এমন অলৌকিক ভাবের উদয় হয়নি। ভাগ্যিস সঙ্গে হরিশ আছে, নইলে আমার অবস্থা কি হতো কে তা বলতে পারে। হাতঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 12টা। হরিশ খাবারের বাস্কেট বার করে বললে, অনেক রাত হয়েছে, এসো এবার আমরা খেয়ে নিই। আমি বললুম, তুমি একলা খাও, আজ আমার খিদে নেই। ঠিক সেই সময় খুব কাছে আবার বাঘের ঘন ঘন চিৎকার শুরু হলো। শয়তানের সঙ্গিনী কি খোঁজ পেয়ে এখানে এসে হাজির হয়েছে? বন্দুকটা নাও, বাঘটা ভেতরে আসতে পারে। খুব দীর্ঘ, করুণ ও অস্বাভাবিক এক চিৎকার করে বাঘের ডাক থামল। সঙ্গে সঙ্গে ভাঙা জানলা দিয়ে ঝটপট করে ঘরের ভিতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়লো। আরে বাদুর বাদুর! তারপরেই দরজার চৌখাটের উপর এসে দাঁড়ায় মস্ত বড় একটা কালো কুৎসিত বিড়াল। বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারে ঘুরতে লাগলো, আর কালো বিড়ালটা ল্যাজ তুলে ডাকতে লাগলো। বাদুরটা হঠাৎ গোত্তা খেয়ে শয়তানের মৃতদেহের উপরে গিয়ে পড়ল। তারপর দুই ডানা বিস্তার করে সেখানে স্থির হয়ে রইল একটা মূর্তিমান অভিশাপের মতো। টাইগার আবার দাঁড়িয়ে উঠল এবং ভয়ানক এক আর্তনাদ করে আমার পায়ের কাছে ছুটে এসে পড়ে গেল। কাঁপতে কাঁপতে তার গায়ে হাত দিয়ে দেখি সে মরে গেছে। সুরেন, দেখো দেখো! ও সে কি দৃশ্য! যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যার মৃতদেহ এতগুলো গুলি কাঁধে করে এনেছে, যে মরে এতক্ষণে একেবারে কাঠ হয়ে গিয়েছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনে চার পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার দুটো চোখ আগুনের দুটো গোলের মতো,
দাউ দাউ করে জ্বলছে। সেই চোখটা যেন আমাদের ভস্য করে দিতে চায়। বাইরে আবার বাঘ ডাকতে লাগলো। শয়তান ধীরে ধীরে ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল। সেই বাদুড় আর কালো বিড়ালকেও আর দেখতে পেলুম না। চিৎকার করে আমি মাটির উপরে পড়ে গেলুম। আহ! সেই সপ্তাহেই দরখাস্ত করে অন্য দেশে বদলি হয়েছি। হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি, মূর্ছিত হয়ে পড়েছিল মাত্র। হতেও পারে, আবার নাও হতে পারে। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত হেমেন্দ্র কুমার রায়ের লেখা শয়তান। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, পোস্টার এবং সাউন্ড ডিজাইন করেছেন অর্ঘ্য চক্রবর্তী। গল্পটির এডিটিং করেছেন অনির্বাণ কায়েত। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সুরেনের কণ্ঠে রাহুল সেনগুপ্ত, কাদুকলির কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, পটলাকলির কণ্ঠে অনির্বাণ কায়েত এবং হরিশের কণ্ঠে শান বোলার। গল্পটির ইন্ট্রো এবং আউট্রো কণ্ঠে আমি পারমিতা দাস রায়। এই গল্পটি মানে আমাদের প্রেজেন্টেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটিতে চাপ দিয়ে সেই ভালো লাগাটি প্রকাশ করুন। বন্ধু, আত্মীয় পরিজন ও অন্যান্য সকলের সাথে গল্পটি শেয়ার করুন এবং আরও নতুন গল্পের খোঁজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে চাপ দিন। গল্পটি সম্পর্কে আপনাদের মনের ভাব একেবারে খোলা মনে আমাদের কমেন্ট বক্সে প্রকাশ করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আরও একটি নতুন গল্প। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।